নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন 7 PM প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্ট উইথ ইলমাস সৈয়দ। প্রথমেই চোখ রাখবো দীঘায়, কারণ আজ সমুদ্র তীরে এক বিরল ছবির সাক্ষী রইলাম আমরা। একদিকে শুভেন্দু অধিকারী কাঁথিতে তার সনাতনী সভা করছেন। সবাই ভাবছিলেন যে এই মুহূর্তে হয়তো ভারতীয় জনতা পার্টি একাঠ্ঠাভাবে একসঙ্গে তার সঙ্গেই সঙ্গ দেবেন। তাল কাটলো জানেন, জগন্নাথ দেব মিলিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষকে। বিচক্ষণ এই কথাটা বলছি কারণ দীঘাতে জগন্নাথ ধামে পৌঁছে গেলেন দিলীপ ঘোষ। সস্ত্রীক দিলীপ ঘোষ অর্থাৎ রিঙ্কু মজুমদারকে সঙ্গে নিয়ে দিলীপ ঘোষ পৌঁছে গেলেন দীঘাতে এবং সেখানে সরাসরি জগন্নাথ ধামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাৎ। কিন্তু সেই সাক্ষাতের আগের ছবিটা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। দিলীপ ঘোষ আজ দীঘাতে পৌঁছানোর পর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে অরূপ বিশ্বাস এবং কুণাল ঘোষ দুজনেই তাকে যেভাবে আমন্ত্রণ জানালেন, দেখছেন সেই ছবি দেখছেন, যেভাবে আমন্ত্রণ জানালেন, সঙ্গে নিয়ে গোটা জগন্নাথ ধাম ঘুরে দেখালেন, তাতে নিন্দুকেরা বলছে বোধহয় জগন্নাথ দেবের আশীর্বাদে রাজনীতির এক নতুন অধ্যায় শুরু হলো। যাক, সেসব তর্ক বিতর্ক তরজায় আমরা নিশ্চয়ই আসবো, কিন্তু তার আগে যা ঘটেছে তা একটু দেখাই। আজ যখন দিলীপ ঘোষ সস্ত্রীক রিঙ্কু মজুমদারের সঙ্গে পৌঁছে গেলেন জগন্নাথ ধামে, তখন সবার আগে তাকে গ্রিট করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ। দেখুন, এই কুণাল ঘোষ আর দিলীপ ঘোষ দুই ঘোষবাবু কিন্তু কেউ কাউকে কোনোদিন ছেড়ে কথা বলেননি। সকালবেলা তোপ দেখেছেন দিলীপ ঘোষ মর্নিং ওয়াকে গিয়ে, দুপুরবেলা তার জবাবে পাল্টা তোপ দেখেছেন কুণাল ঘোষ। এটাই হচ্ছে বাংলার রাজনীতির একেবারে তুলে ধরার মতো ছবি। এই ছবি আমি আপনি সবাই দেখেছি, কিন্তু জগন্নাথ দেবের আশীর্বাদে আর জগন্নাথ ধামে সেই ছবি একেবারে পাল্টে গেল। পাল্টে গিয়ে এই ছবি কাঁথিতে যখন শুভেন্দু অধিকারী তার সনাতন যাত্রা করছেন, তার সনাতন সম্মেলন করছেন, তখন কিন্তু সেখানে দিলীপ ঘোষ গেলেন না। আর এই দিলীপ ঘোষ আদি বিজেপির সদস্য, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি, 2019-এর আর্কিটেক্ট। সেই 2019-এই শেষবার বিজেপি ভালো ফল করেছিল। 21-এ মুখ থুবড়ে পড়লো, 24-এ আরো বেশি মুখ থুবড়ে পড়লো। 2019-এ যার হাত ধরে বিজেপি তত্তরিয়ে উঠল, সেই দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়ালেন না, দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। সেই ছবি এবার আপনাদের দেখাবো। এবার দেখাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষের সেই ছবি। এই ছবিও আমরা ভাবিনি দেখতে পাবো। অরূপ বিশ্বাস আমন্ত্রণ করলেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষের সস্ত্রীক সাক্ষাৎ। খোশ মেজাজে রাজনৈতিক দুই যুযুধান প্রতিপক্ষ। এক্সক্লুসিভ ছবি এনকেটিভি বাংলায় এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি জগন্নাথ ধাম থেকে। এ ছবি দেখবো সে কথাও কিন্তু আমরা ভাবিনি। আসলে বাংলার কেউই ভাবতে পারেনি যে দিলীপ ঘোষ সকালে উঠে জলগ্রহণ করার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসি ইস্যু নিয়ে 3টে বিরূপ মন্তব্য না করে দিন শুরু করতেন না। সেই দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন আজকের মতো একটা গুরুত্বপূর্ণ দিনে, যেখানে ধর্ম পর্যন্ত রাজনীতির নিলামে উঠে গিয়েছে। কেন এই কথা বলছি? কারণ একদিকে যখন দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন, সেখানে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার কর্মসূচি নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা সভা করছেন, পাল্টা সনাতনী সভা করছেন শুভেন্দু অধিকারী। যেন কম্পিটিশন চলছে, কে বেশি হিন্দু তাই দেখাবার জন্য, ধর্ম কার বেশি কাছে সেটা দেখাবার জন্য। তাই চিরাচরিত ভাবে আমরা সবাই ভেবেছিলাম বিজেপির শুভেন্দু অধিকারী যে সভা করছেন, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সেই সভাতেই মনোনিবেশ করবেন, সেখানেই যাবেন। তাল কাটলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ কারো তোয়াক্কা করেন না, সেটা আমি আপনি সবাই জানি। দিলীপ ঘোষ কোনোদিন নিজের ওপরে কাউকে কথা বলতে দেননি, নিজে যেটা ঠিক বুঝেছেন সেটাই করেছেন। আর সেই দিলীপ বাবু আজকেও সেটাই করলেন যেটা তিনি ঠিক বুঝলেন। তিনি শুভেন্দু অধিকারীর কাঁথির সভায় যাননি, তিনি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ মন্দির উদ্বোধনে। এ ছবি বড় কথা কয়, এ ছবি অনেক কথা কয়, আর এ ছবি রাজনৈতিক সমীকরণ বদলানোর ইঙ্গিত দেয়। রাজনৈতিক সমীকরণ কি বদলাবে সে তরজা পরে, আজ হয়তো টু সুন টু কমেন্ট। কিন্তু তার আগে টানা 2 মিনিট এই কথোপকথন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষের, অন ক্যামেরা অফকোর্স। সেই কথোপকথন আপনাদের শোনাবো, দেখাবো, দেখুন। কখন এসছেন?
আর আমি 3 দিন ধরে বসে আছি কেউ কথা বলছে না। আমি তো আমার 5-7টা মিনিস্টার দিয়েছিলেন আর পরে বলছি ভগবানের কাছে আছি বাপরে এই ঝামেলা কার্পেট টার্পেট তুলে পরিষ্কার মেঝেটা এত ভালো মানে একদম পুরো অরিজিনাল কালার মন্দিরের কালার মন্দিরের কালার সেই জন্য খুব বড় পরিশ্রম আগে 50-100 বছর 200 বছর লোক বাড়বে অনেকবার আজকে দেখুন আমি এদের এখন অ্যানাউন্স করলাম যে কোনো আমাদের দেশের সব মন্দিরগুলো এত ছোট হয়ে গেছে ঢোকা যায় না আমি বলছি বাড়িয়ে তারপর আমাকে গেস্ট হাউস তারপরে আপনার পুলিশের জন্য একটা ভাবিতে হলো এফসির জন্য রাখতে হলো ফায়ার ব্রিগেডের জন্য আমাদের চিফ সেক্রেটারির নামটাও লেখা থেকে গেল লেখা আছে এই যে বড় কাজটা আমার হাতে হলো কিনা উনি আমাদের নেমন্তন্ন করেছেন ভগবানের কাছে ওনার নামটাও হ্যাঁ নমস্কার ওনাদের তো সবচেয়ে বেশি পূর্ণ কামালেন আপনি তো পরিশ্রম করলেন খালি পূর্ণ তো ওনাদের নাম তো ওনাদের আছে আচ্ছা কিন্তু আমার ডিএমএ খুব কাজ করছে ডিএমএসপি DMS এবং ওই যে DMS শ্মশান আছে ও খুব ডিএমএ ইনপুট ডিএম করে ঠিক খুব ভালো করেছে, অনেক কাজ করেছে। ভগবানের আশীর্বাদ বিশ্বকার নাম বলছেন না আপনি। সারাদিন লাইভ চালালো তো ওরা অন্য কখনো আপনাকে ছাড়বে না, আমার পুরোনো বন্ধু সে যে যাই বলুক করুক যাই বলুক বিধানসভায় আমরা আড্ডা মারতাম স্পিকারের কিন্তু ওরা করছে ওরা সাতজন মিনিস্টার আরে এত গরম না পৌষপাড়ে তো এত বড় মাঝে খাওয়া নেই আর তারপরে যোগ্য হচ্ছে কি মানে কালকে আমি 4 ঘন্টা ঘুরেছি শুধু আগুনে ওইগুলো চৌকাট করে বের করে দিই বাপরে বাপ আগুনে না রেস্ট না এখন আমরা মিটিং করবো ওই আমাদের নাসিন্দা ওই অব্দি বৃষ্টি হয়েছে ওদিকে বুঝলেন তো? এদিকে বৃষ্টি নেই। আমি দেখলাম আপনারা বসে আছেন মাথায় কাপড় দিয়ে এই করে রোদ্দুরে। আর আমরা ওখানে ঠান্ডায় আপনি পুরো লাইভ দেখলেন নাকি? হ্যাঁ আর দেখবো না আমাদের চিকিৎসাটা কোথায় চ্যানেলটা খুলে দিই লেটেস্ট নিউজ দেখে দেখে আসছি আমি সেটা দুটি করেছি আমিও করেছি মানে আপনি তো করেন কিন্তু ও তো ও আপনারা কি করা যাবে ভগবানজির কিছু বলে উল্টো তোমরা কি একটুখানি যাবে আপনি কখন এসছেন দেখুন কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া নেই, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নেই, কোনো রাজনৈতিক কচকচানি নেই, নিছক আড্ডা। কবে এলেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 3 দিন ধরে এখানে পড়ে আছি। কুণাল ঘোষকে দেখিয়ে বললেন আরে আগে তো আড্ডা হতো। অরূপ বাবুকে দেখিয়ে বললেন আগে স্পিকারের ঘরে তো একসঙ্গে আমরা আড্ডা মারতাম। বুঝতে পারছেন একেবারে নিছক খোশ মেজাজে সস্ত্রীক দিলীপ ঘোষ, সুন্দর লাগছেন, মালাটালা পরে বসে আছেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর এই ছবি এই মুহূর্তে রাজনৈতিক মহলে অনেক কিছু জল্পনা শুরু করে দিয়েছে যে দিলীপ বাবু আজকের দিনে যেদিন শুভেন্দু অধিকারী কাঁথিতে সনাতনী সভা করছেন সেদিনই কেন দীঘায় এলেন। দেখুন এটার একটা খুব স্পষ্ট বার্তা আছে, কারণ শুভেন্দু অধিকারী তার সভা ঘোষণার অনেক আগে থেকেই দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধনের কথা রাজ্যের তরফে ঘোষণা করা হয়েছিল। শুভেন্দু অধিকারী বরং এই দিনটাকেই চুজ করেছিলেন তার সনাতনী সভা করার জন্য, একটা হেড অন কনফ্লিক্টের জন্য। কিন্তু যখন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি 2019-এ রাজ্য বিজেপির উত্থানের কারিগর সেই দিলীপ ঘোষ, দোর্দণ্ড প্রতাপ দিলীপ, যখন শুভেন্দু অধিকারীর সভাতে না গিয়ে সেই কাঁথি থেকে কিছু দূরে দীঘায় জগন্নাথ ধামের সরকারি অনুষ্ঠান সেখানে গেলেন, তার কিছু তো ইঙ্গিত হয়। আর এই ইঙ্গিত ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেওয়া শুরু হয়ে গিয়েছে। যদিও এই ইঙ্গিত ঠিক কোন দিকে যাবে আগামী দিনে তা নিয়ে কোনো টিকা টিপ্পণী আমরা করব না, কারণ সেটা ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি। কিন্তু আপাতত সুকান্ত মজুমদারের একটি বক্তব্য শোনাই আপনাদের। সুকান্ত মজুমদার বলছেন দিলীপবাবু এটা খুব একটা ঠিক করলেন না। দেখুন, পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেটা আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না উদ্বোধনী অনুষ্ঠানে। অনেকের ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে কেউ যেতেই পারে। শুনেছি ওনার স্ত্রীকেও নাকি আলাদা করে নিমন্ত্রণ জানানো হয়েছে। দেখুন যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বলিয়ে দেওয়া হয়েছে, সরকার তো আর সেটা করেনি। মানে এটা সুকান্ত বাবুকে নিছক আমার প্রশ্ন যে সুকান্ত বাবু আপনাকে কে বললো এই সমস্ত কিছু সরকার করেছে? যদি সত্যি হয় তাই হয়, কোর্টে যান,
আপনারা তো রাজনৈতিক ন্যারেটিভ সেট করছেন, আপনারা তো কাশ্মীরের পেছনেও বাংলার লোকজনকে দেখতে পাচ্ছেন, কিছু সংখ্যালঘু লোকজনকে দেখতে পাচ্ছেন, এমনটা তো নয়। তবু দিলীপ ঘোষ আজ দীঘার জগন্নাথ ধামে যাওয়ায় আপনাদের অস্বস্তি হয়েছে, এটা একেবারে প্রকট। কারণ এরপর দেখাবো আপনাদের সৌমিত্র খাঁ কি বলছেন। সৌমিত্র খাঁ এত রাগঢাক করেও বলছেন না, যেমন সুকান্ত বাবু কিছুটা হলেও রাগঢাক করে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দিকে তোপ দাগছেন, সৌমিত্র খাঁ ওসবের বালাই নেই। সৌমিত্র খাঁ স্ট্রেট বলছেন, যেভাবে এর আগে বাবুল সুপ্রিয়কে তাড়িয়েছেন, যেভাবে অন্য নেতাদের তাড়িয়েছেন, ঠিক সেভাবে আজ আপনিও চলে গেলেন। কি অদ্ভুত! দিলীপ ঘোষের জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাওয়া তাহলে কি সরাসরি দিলীপ ঘোষের তৃণমূল কংগ্রেসে যোগদান করা? এই প্রশ্ন উঠছে কারণ সৌমিত্র খাঁ যে কথাগুলো লিখছেন, প্রথমে তো তিনি দিলীপ ঘোষকে ত্যাগী থেকে ভোগী আখ্যা দিয়েছেন। এবার তার পেছনে তার বিয়ে করা অর্থাৎ তার বিবাহর সিদ্ধান্ত রয়েছে কিনা তা নিয়ে তো জল্পনা রয়েছে। কিন্তু তারপর যেভাবে বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায়ের কথা বলছেন, বাবুল সুপ্রিয় এবং মুকুল রায় দুজনেই কিন্তু তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরেছিলেন, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরেছিলেন। দিলীপ বাবু কিন্তু এখনো তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরেননি, বিজেপিও ছাড়েননি। কিন্তু সৌমিত্র খাঁ তার পোস্টে যেভাবে বাবুল সুপ্রিয় মুকুল রায়ের সঙ্গে দিলীপ বাবুকে তুলনা করে ফেললেন, তাতে তো প্রশ্ন ওঠেই, তাহলে কি দিলীপ ঘোষ সেই পথে হাঁটছেন? এ প্রশ্ন আমাদের নয়, এ কথা আমাদের নয়, এ কথা সরাসরি সৌমিত্র খাঁর, বিজেপির সৌমিত্র খাঁ। তাহলে সৌমিত্র বাবু, ডাল মে কুছ কালা হ্যায় কি পুরা ডাল হি কালা হ্যায়? ভাঙন। যে রাজনীতি আপনাদের নাকি 2026-এ সরকার গড়তে সাহায্য করবে, এই ধর্মের রাজনীতি, সেই ধর্মের রাজনীতিতে আজকে দিলীপ বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে আপনাদের তো বলে বলে গোল দিলেন। আর শুধু গোলই দিলেন না, এমন ভাবে গোল দিলেন যে আপনারা না পাচ্ছেন গিলতে, না পাচ্ছেন ওগড়াতে। কারণ দিলীপ বাবু এখনো সরাসরি বিজেপি দল ত্যাগও করেননি, তেমন কোনো ইচ্ছা প্রকাশও করেননি। না তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, তেমন ইচ্ছাও তিনি প্রকাশ করেননি। কিন্তু আপনি যে পোস্টটি করলেন, যে পোস্টে আপনি তাকে বাবুল সুপ্রিয় মুকুল রায় তাদের তাড়ানোর অভিযোগ দিলেন, তাকে ত্যাগী থেকে ভোগী বানালেন, নিয়ে যেদিকে জল্পনাটা উস্কে দিলেন, তাতে আমরা সাংবাদিক মহলরা তো এবার প্রশ্ন করছি, আরো কিছু কি রয়েছে দলের অন্দরে? এবার কি ঝুলি থেকে বেড়াল বেরোবে? যাক, সে বিষয় না হয় সৌমিত্র বাবুর সঙ্গে পরে একদিন আলাপচারিতা করা যাবে। আপাতত শোনাবো দিলীপ ঘোষ কি বললেন। দিলীপ বাবুকে এই সমস্ত বক্তব্যের কথা জানানো হয়েছে, তিনি হঠাৎ আজকে দীঘায় গেলেনই বা কেন, এই প্রশ্ন করা হয়েছে। দিলীপ ঘোষ দীঘায় জগন্নাথ ধামে যাওয়ার পর যে প্রতিক্রিয়া দিলেন, শুনুন। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে মুখ্যমন্ত্রী হাত যেন আরো কাজ করে নিয়েছেন। আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি, আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়েছি। কথা বলতে আসিনি, আমার বন্ধু পাশে আছে, করতে পারে না। কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল, যে যার ভক্তি অনুযায়ী করবে। ভগবানের সঙ্গে ঝগড়াও নাই, পার্টি করতে আসিনি, আমি ভগবানের কাছে এসেছি। এখানে পার্টি নাই, যারা বুঝতে পারবে না ভগবান তাকে সুবুদ্ধি দিই। এখন দিলীপ বাবু কিন্তু তার একেবারে চিরাচরিত স্বভাবেই জানিয়ে দিলেন, দেখুন আমি একটা ভক্তি দেখানোর সুযোগ পেয়েছি, আমি এসেছি। যারা বুঝতে পারবে না ভগবান তাদের বুঝিয়ে দেবেন। শোনা গেল না তো? আমি আর একবার শোনাবো দিলীপ বাবুর এই বক্তব্য, শুনুন। দিলীপ ঘোষ ঠিক যেভাবে একদম ফ্রন্ট ফুটে এসে ছয় মারেন, তার নিজের দলের রাজনৈতিক নেতারা, সে তরুণজ্যোতি তিওয়ারি হোক কিংবা সুকান্ত মজুমদার হোক কিংবা সৌমিত্র খাঁ হোক কিংবা এখনো দেখিনি, নিশ্চয়ই আরো একাধিক প্রতিক্রিয়া আসছে বিজেপির, তাদের সবাইকে বলে বলে ছয় মারলেন। দিলীপ বাবুর প্রতিক্রিয়া আরো একবার দেখুন। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে মুখ্যমন্ত্রী হাত যেন আরো কাজ করে নিয়েছেন। আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি, আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়েছি। কথা বলতে আসিনি, আমার বন্ধু পাশে আছে, করতে পারে না। কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল, যে যার ভক্তি অনুযায়ী করবে। ভগবানের সঙ্গে ঝগড়াও নাই, পার্টি করতে আসিনি, আমি ভগবানের কাছে এসেছি। এখানে পার্টি নাই, যারা বুঝতে পারবে না ভগবান তাকে সুবুদ্ধি দিই। ভাবে বলছেন যে এক,
জগন্নাথ দেবের সেবা করার সুযোগ পেয়েছি, তার দর্শন করার সুযোগ পেয়েছি, সেই দর্শনের সুযোগকে আমি কাজে লাগিয়েছি। আমি কোনো পার্টি কিংবা রাজনীতি করতে এখানে আসিনি, আমি ভগবানের কাছে এসেছি। যে এই কথা বুঝবে না, ভগবান তাদেরকে সুবুদ্ধি দিক। আচ্ছা, এতদিন তো শুনেছিলাম ভারতীয় জনতা পার্টি মানুষকে ধর্মের আধারে ভাগ করে, মানে শুনেছিলাম কি, দেখেওছি, এটা ওদের মোডাস অপারেন্ডি, এজেন্ডা। আর এই এজেন্ডায় ভর করে অনেক ইলেকশন জিতেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এবার নিজের দলের নেতাদের যে ধর্মের জন্য তারা নিজেরাই প্রচার করেন সেই ধর্মের আধারেই ভাগ করছেন। মানে কে জগন্নাথ মন্দিরে যাবে? জগন্নাথ মন্দির একটি হিন্দু মন্দির এবং অত্যন্ত জাগ্রত মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের কথা বলছি। সেই জগন্নাথ মন্দিরের আদলে যে জগন্নাথ ধাম দীঘায় তৈরি হয়েছে, সেটা যাই হোক, অ্যাট দি এন্ড অফ দ্য ডে হিন্দু তীর্থস্থান তো বটেই, আবেগের জায়গা তো। সেটা নিয়ে রাজনীতি কেন? আমার সঙ্গে এই মুহূর্তে আমাদের এক্সিকিউটিভ এডিটর সুতপা সেন রয়েছেন। সুতপাদি, আজকে যখন দিলীপ ঘোষ পৌঁছলেন, দিলীপ বাবুর সঙ্গে আমরা দেখলাম মুখ্যমন্ত্রীর খুব সুন্দর আলাপচারিতা, কোনো রাজনৈতিক ভেদাভেদ নেই, কি সুন্দরভাবে মিলিয়ে গেল সবটা। অনেকেই আবার বলছেন যে জগন্নাথ দেবের কৃপায় রাজনীতি দূর হয়ে গেল, প্রতিপক্ষ কাছে এলো। কিন্তু ভারতীয় জনতা পার্টির একাধিক নেতৃত্ব এই মুহূর্তে দিলীপ বাবুকে কটাক্ষই করছেন। রাজনৈতিক সমীকরণ ঠিক কি বলে সুতপাদি? দেখো, ইলমাস, একটা বিষয় ভীষণই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে আমাদের রাজ্যের যে রাজনৈতিক সৌজন্যের জায়গাটা এমন জায়গায় পৌঁছেছে যে একজন রাজ্যের একজন বিরোধী নেতা তিনি আসছেন পরিদর্শনে এবং সেখানে মুখ্যমন্ত্রী প্রেজেন্ট আছেন। মুখ্যমন্ত্রী তার সঙ্গে দেখা করছেন বা একজন রাজ্যের মন্ত্রী তিনি তাকে ঘুরে দেখাচ্ছেন। এই যে বিষয়টা, এই যে সৌজন্যটা, সেই সৌজন্যটাকে নিয়ে কিন্তু আজকে নানা রকমের বিতর্ক শুরু হয়ে গেছে। অনেকে এটা বলতে শুরু করেছেন, তাহলে কি দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে জয়েন করবেন? তার দলের ভেতর থেকেও তার তীব্র সমালোচনা উঠে আসছে। অর্থাৎ যে সৌজন্যের বাতাবরণে এটা খুব স্বাভাবিক যে রাজ্যের একজন বিরোধী দলনেতা তিনি আসছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেলে তার সাথে কথা বলবেন, সৌজন্য দেখাবেন, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেক্ষেত্রে রাজনৈতিক ইকুয়েশন খোঁজা হচ্ছে। অর্থাৎ কেউ ভাবতেই পারেন না আজকের দিনে যে এক্ষেত্রে অন্যরকম কিছু, অর্থাৎ দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে জয়েন না করলে তিনি এরম ভাবে এসে দেখা করতে পারেন না। এরম ভাবেই কিন্তু ভাবনা চিন্তা করা হচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছো যে সৌজন্যের জায়গাটাকে আর কেউ আজকাল গুরুত্ব দেয় না বা সেটাকে স্বাভাবিক হিসেবে ধরে না, এবং তার দলের ভিতর থেকে যেভাবে সমালোচনা উঠে আসছে তাতেও অন্তপক্ষে এটা বিষয় পরিষ্কার। তবে দিলীপ ঘোষ আগামী দিনে এ ব্যাপারে কি উত্তর দেবেন, অনেকেই কিন্তু দিলীপ ঘোষ সম্পর্কে এমনটাও বলছেন ইলমাস যে তিনি কিন্তু যথেষ্ট সাহস দেখিয়েছেন। কারণ খুব স্বাভাবিকভাবেই তার দল এই বিষয়টাকে এন্ডোর্স করবে না, সেটা সুকান্ত মজুমদারের মতো নেতাও জানিয়ে দিয়েছেন। তিনি অত্যন্ত সাহসী পদক্ষেপ নিয়েছেন, এটাও কিন্তু অনেকে বলছেন। আগামী দিনেই বোঝা যাবে যে বিতর্ক বা বলা যেতে পারে যে আলোচনা শুরু হয়েছে যে আদৌ কি তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করবেন, সেটা আগামী দিনেই তার উত্তর পাওয়া যাবে। বেশ, ধন্যবাদ সুতপা সেন, আমাদের এক্সিকিউটিভ এডিটর ইনপুট ছিলেন আমাদের সঙ্গে সরাসরি একেবারে দীঘার জগন্নাথ ধাম থেকে। দেখুন, দিলীপ ঘোষ কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছেন যে তিনি একেবারে ভক্তির জন্য এসছেন, ভগবানের কাছে এসছে। আচ্ছা, ভগবানের সঙ্গেও কি তাহলে এবার তৃণমূল এবং বিজেপি করা হবে? কোন ভগবান তৃণমূলের আর কোন ভগবান বিজেপির, এই দ্বন্দ্ব কি আমরা এই জীবৎকালে দেখব? আমাদের কি কপালটা এতটাই খারাপ যে ভগবানকেও আমরা রাজনৈতিক রঙে রাঙাবো? বলুন তো। ভগবান তো সবার, জগন্নাথ দেব সবার, রাম সবার, মা দুর্গা সবার, মা কালী সবার। তাহলে সেটাকে কেন্দ্র করে এই নোংরা রাজনীতি যে দল, যে নেতারা করেন, তাদেরকে আপনি কি বলবেন? যারা ধর্মকে নিজেদের ফায়দায় ব্যবহার করে তাদেরকে আর যাই বলা হোক, ধর্মপরায়ণ বলা যায় না কিংবা ধার্মিক বলা যায় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার, উৎসব সবার। যদি সেই আঙ্গিক টেনেই কথা বলি, তাহলে শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য গায়ে লেগেছে, খুব কড়াভাবে আমাদের সবার গায়ে লেগেছে, যে পুরীর মতো এখানেও লিখে দিতে হবে শুধু হিন্দু ধর্মের মানুষজনই এই মন্দিরে প্রবেশাধিকার পাবে। কেন হে? ভগবান তো সবার। ভগবানের বাড়িতে কে যাবে, ভগবানের আলয়ে কে যাবে, সেই বিচ্ছেদ,
সেই ডিমার্কেশন করার তুমি কোন ভগবান হে? তুমি তো তুচ্ছ ক্ষুদ্র একটি মানুষ, একটি ছোট্ট গ্রহের, একটি ছোট্ট দেশের, আরো ছোট্ট একটি প্রদেশের, আরো ছোট্ট একটি জেলার, একটি ছোট্ট গ্রামের, একটি ক্ষুদ্র গলির একটি ক্ষুদ্র মানুষ। এই মহাব্রহ্মাণ্ডের সামনে তুমি কে হে মানুষে মানুষে বিভেদ করানোর? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এই অসীম কীর্তির সামনে তুমি তো নগণ্য, তুমি তো তুচ্ছ। আজ দিলীপ বাবু কোথাও এটাই দেখিয়ে দিলেন, জানেন, যে ভক্তি আর শ্রদ্ধা সেটাকে রাজনীতি দিয়ে তুলনা করা যায় না। এবং তাই জন্যে আরো একবার দেখুন, দিলীপ ঘোষ আজ এই সমস্ত রাজনৈতিক আক্রমণের সামনে পড়ে কি বললেন শুনুন। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে মুখ্যমন্ত্রী হাত যেন আরো কাজ করে দিয়েছেন। আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি, আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়েছি। কথা বলতে আসিনি, আমার বন্ধু পাশে আছে, কেউ করতে পারে না। কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছে, যে যার ভক্তি অনুযায়ী করবে। ভগবানের সঙ্গে ঝগড়াও নেই, পার্টি করতে আসিনি, আমি ভগবানের কাছে এসেছি। এখানে পার্টি নাই, যারা বুঝতে পারবে না ভগবান তাকে সুবুদ্ধি দিক। যাকে যোগ্য মনে করবেন জগন্নাথ দেব তাকেই কাছে ডাকবেন, তাকেই কাছে ডেকেছেন, দিলীপ বাবু স্পষ্ট বলছে। আবার দিলীপ বাবু এটাও বলছেন যে যারা এটা বুঝতে পারবে না ভগবান তাদের সদ্বুদ্ধি দিক। কাদের জন্য বললেন দিলীপ বাবু শোনাবো, সুকান্ত মজুমদারের বক্তব্য শুনুন। দিলীপ বাবুর আজ জগন্নাথ ধাম যাওয়া নিয়ে সুকান্ত বাবু কি বললেন শুনুন। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেজন্য আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না উদ্বোধনী অনুষ্ঠানে। অনেকের আমন্ত্রণ, তার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে কেউ যেতেই পারে। ওনার শুনেছি ওনার স্ত্রীকেও নাকি আলাদা করে নিমন্ত্রণ জানানো হয়েছে। অর্থাৎ একটা কথা বলুন তো সুকান্ত বাবু, মুর্শিদাবাদে ওয়াকফ আইন নিয়ে একটি র্যালি হলো, সেই র্যালির আড়ালে কিছু সন্ত্রাসবাদী, কিছু জঙ্গি জেহাদি তারা দাপাদাপি করলো, তার সঙ্গে আপনি জগন্নাথ দেবকে মিলিয়ে দিলেন কিভাবে? মানে ওটাকে কন্ডেম করতে গিয়ে আপনি বললেন জগন্নাথ মন্দির যাবেন না, ওর সাথে জগন্নাথ মন্দিরের কি সম্পর্ক? কি উদ্ভট প্রলাপ। আর মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জগন্নাথ মন্দির উদ্বোধন করার পর কি বললেন শুনুন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আসুন আমরা সবাই নমস্তে জানিয়ে, নমস্কার জানিয়ে জয় জগন্নাথ বলে, জয় বাংলা বলে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক। সারা দেশে মামাটি মানুষকে সম্মান জানিয়ে এই জগন্নাথ দেবের মন্দির মামাটি মানুষকে উৎসর্গ করব। আপনারা প্লিজ দয়া করে এই সময়টা সকলে মনে মনে প্রার্থনা করবেন, শান্তির জন্য, সংহতির জন্য, সম্প্রীতির জন্য। যারা দূর দূর থেকে অনেক কষ্ট করে এসছেন তাদের উদ্দেশ্যে অনেক প্রণাম, অনেক সম্মান, অনেক ধন্যবাদ এবং অনেক অভিনন্দন জানাচ্ছি। শুভ নন্দন। আর আজ এই সমস্ত কিছুর আড়ালে যিনি একেবারে ফোকাস পেলেন না, সত্যি ফোকাস পেলেন না, কারণ পুরো ফোকাসটাই দিলীপ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সবার উপরে জগন্নাথ দেব, তিনি ছিলেন। তার নাম শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এই কাঁথিতেই একটি সনাতনী সম্মেলন করেছিলেন, যে সম্মেলন করার জন্য জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত।
রীতিমতো রাজ্যের ওপর ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন আজ বিচারপতি, বলেছিলেন এই মামলা কেন শুনবো। সেখানেই আজ ঠিক কি কি হলো আর শুভেন্দু অধিকারী বা আজ কি কি বললেন শোনাবো। ইসকনের কাছে তারা এখানে গীতার প্রচার প্রসার এবং মহাপ্রভু মন্দিরের প্রদর্শনী এবং সাথে সাথে গোশালা করেছেন। আপনারা সকলে গীতা পারলে গ্রহণ করুন, গীতা পড়ুন, গীতার প্রচার প্রসার ঘটিয়ে ধর্ম রক্ষতি রক্ষিত। আমরা ধর্ম রক্ষার কাজ, ধর্মযুদ্ধের কাজ করব। আমরা জিতব, আমরা জিতব, ধর্ম জিতবে। এবার আপনাদের দুটো ছবি দেখাবো, হ্যাঁ, একদম পাশাপাশি দুটো ছবি দেখাবো। একদিকে এই ছবিটা দেখাই, এটা সনাতনী সম্মেলনের ছবি, যা শুভেন্দু অধিকারী কাঁথিতে করেছিলেন, দীঘা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে কাঁথিতে। আর দ্বিতীয় ছবিটা দেখাবো, টু উইন্ডো করে দেখাই প্লিজ, একেবারে স্ক্রিনটাকে দুভাগ করে দুদিকে দুটো ছবি চালাই। আর অন্যদিকে চালান, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গিয়ে দাঁড়ালেন দিলীপ ঘোষ। দেখুন তো রাজনীতির কিছু বুঝতে পারছেন কি বুঝতে পারছেন না। একদিকে গেরুয়া সম্মেলন, সনাতনী সম্মেলন শুভেন্দু অধিকারীর, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দীঘায় জগন্নাথ ধামে বসে রয়েছেন দিলীপ ঘোষ। আমার মনে হয় এর থেকে ভালো ফ্রেম, এই মুহূর্তে যে ফ্রেম আপনারা দেখছেন, এর থেকে ভালো ফ্রেমে এই মুহূর্তে বাংলার রাজনীতি বোঝানো যাবে না। একদিকে শুভেন্দু অধিকারীর সেই কাঁথিতেই প্রোগ্রাম, সনাতনী সম্মেলন, যেখানে শুভেন্দু অধিকারী আছেন আর কেউ নেই। আর উল্টো দিকে দীঘায় রাজ্য সরকারের জগন্নাথ উদ্বোধন, জগন্নাথ ধাম উদ্বোধন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং পাশে বসে রয়েছেন বিজেপির দিলীপ ঘোষ। আজ আশা করি বিজেপির কেউ দিলীপ ঘোষকে কম হিন্দু বলে আর কটাক্ষ করবেন না, কারণ তিনি তার হিন্দুত্বের প্রমাণ বারবার দিয়েছেন, আজীবন দিয়ে এসেছেন। এই ছবি হয়তো এই মুহূর্তে আমাদের রাজ্যের রাজনীতিকে স্পষ্টভাবে তুলে ধরে, একেবারে আতশ কাচের মতো। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, কিন্তু সেই বিরতিতে যাওয়ার আগে আপনাদের আরো একবার দেখাবো খুব সংক্ষেপে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আজ দিলীপ ঘোষ যখন দাঁড়ালেন এবং চার দিক থেকে যখন দিলীপ ঘোষকে, তার নিজের দলের লোকজনই যখন দিলীপ ঘোষকে আজকে কটাক্ষ করলেন, করে বললেন যে এটা ঠিক হয়নি। সৌমিত্র খাঁ তাকে তো রীতিমতো বাবুল সুপ্রিয়, মুকুল রায়ের সঙ্গে তুলনা করে ফেললেন। তখন দিলীপ ঘোষ আজ জগন্নাথ ধামে দাঁড়িয়ে পাল্টা কি বললেন শুনুন। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে, ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে মুখ্যমন্ত্রী হাত দিয়ে আরো কাজ করে নিয়েছেন। আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি, আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়েছি। কথা বলতে আসিনি, আমার বন্ধু পাশে আছে, বন্ধু করতে পারে না। কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছে, যে যার ভক্তি অনুযায়ী করবে। ভগবানের সঙ্গে ঝগড়াও নেই, পার্টি করতে আসিনি, আমি ভগবানের কাছে এসেছি। এখানে পার্টি নাই, যারা বুঝতে পারবে না ভগবান তাকে সুবুদ্ধি দিই। এখানে কোনো পার্টি নেই, যারা বুঝতে পারবেন না ভগবান তাদের সুবুদ্ধি দিক। কাজ এখানেই শেষ করছি। আপাতত একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি। বিরতির ওপারে নজর থাকবে ভারত পাকিস্তানের সমস্ত রকম আপডেটে। সঙ্গে থাকুন প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্ট উইথ ইলমাস সাইয়েদ। ভর সন্ধে কলকাতার হোটেলে আগুন, মৃত্যু 14 জনের, তার মধ্যে রয়েছে নাবালক, ভিন রাজ্যের বাসিন্দা। অগ্নিকাণ্ডে প্রাণ বাঁচাতে মরণ ঝাঁপ, আর তাতেই মৃত্যু। ফিরল স্টিফেন কোডের অগ্নিকাণ্ডের স্মৃতি। বেআইনি বহুতল নির্মাণ থেকে আপৎকালীন দরজা কার্যত সিল করে দেওয়া, এমনকি অভিযোগ উঠছে আরো অনেক। কি করছিল পুলিশ, কি করছিল দমকল, কেন হয়নি ফায়ার সেফটি অডিট? এত মৃত্যুর পর এখন কেন এত প্রশ্ন?
প্রশাসনিক তৎপরতা কেন আগে নয় প্রশ্ন তুলছে বিরোধীরা। পুরসভার বিরুদ্ধে কার্যত বেআইনি নির্মাণে টাকা খাওয়ার অভিযোগ। এত মৃত্যুর দায় তাহলে কার? আমি সৈকত, আমার সঙ্গে রাত 9টায় দেখুন এই সময়। তিলোত্তমা, সিটি অফ জয়, কল্লোলিনী, কলকাতা। আন্দোলনের শহর, সংস্কৃতির শহর, ব্যস্ততার শহর, রাজনীতি, খেলা, বিনোদন, সারাদিনের কলকাতা 8 ঘন্টায়। দেখুন মহানগর প্রতিদিন সন্ধ্যে 6টায়। কোচবিহার থেকে কান্তি, বাগমুন্ডি থেকে বারাসত, 23 জেলা 341 ব্লক। বঞ্চনা, দুর্নীতি, সাফল্য, হিংসা, টুকিটাকি খবর, বড়সড় খবর, বাংলার সব খবর দেখুন আজকের বাংলা প্রতিদিন সন্ধ্যে 6:30 এবং রাত 10টায়। দেশ বিদেশ, শহর জেলা, কি ঘটছে, কোথায় ঘটছে, কে বলছেন, কি বলছেন, রং ছাড়া সোজা সবটা দেখুন সুপার প্রাইম টাইম প্রতিদিন রাত 8টায়। ভর সন্ধে কলকাতা। বিরতির পর আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট উইথ ইলমা সৈয়দ। এই মুহূর্তে কথা বলবো ইন্ডিয়া পাকিস্তানের সমস্যা নিয়ে, কারণ এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি সেই খবর খুব একটা ভালো নয়। একটা খবর, পাকিস্তান এই মুহূর্তে 4 দিক থেকে ইন্টারন্যাশনাল প্রেসার আনার চেষ্টা করছে। শুধু তাই নয়, পাকিস্তানের এক মন্ত্রী তিনি আজ প্রেস কনফারেন্স করে বলছেন 36 ঘন্টার মধ্যে নাকি ভারত অ্যাটাক করবে। ভাবুন কাণ্ড, 36 ঘন্টার মধ্যে নাকি ভারত অ্যাটাক করবে, এটা পাকিস্তান জানতে পেরেছে। সহজ কথা বলতে গেলে এই মুহূর্তে পাকিস্তান থরথর করে কাঁপছে। গত 6 দিন ধরে টানা এই পাকিস্তান ভারত এবং পাকিস্তানের যে সীমান্ত রয়েছে, যা এলওসি রয়েছে, সেই এলওসিতে সিজ ফায়ার ভায়োলেশন করে আসছে। গোলাগুলি চলছে, ভারতও প্রত্যুত্তর জবাব দিচ্ছে। কিন্তু এই আবহে একটি গুরুত্বপূর্ণ ক্যাবিনেট সিকিউরিটি কাউন্সিলের মিটিং হয়েছে এবং সেখানে কিছুটা হলেও অজিত দোভালের ডানা ছাটা হয়েছে বলেই মনে হচ্ছে। কারণ এই মুহূর্তে কিছু এডিশনাল দায়িত্ব দেওয়া হচ্ছে এর আগে যিনি রয়ের ডিরেক্টর ছিলেন তাকে। আর এর আগে গতকাল আমরা তো জানিয়েই দিয়েছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 3 সেনাবাহিনীকে অর্থাৎ 3টি ফোর্সকেই ফুল ফ্রিডম দিয়েছেন অপারেশনস এর জন্য। এবার কি অপারেশন হবে, কিভাবে অপারেশন হবে, সমস্ত কিছুই কিন্তু ঠিক করবে এবার থেকে ভারতীয় সেনাবাহিনীর 3 প্রধান এবং অফকোর্স চিফ অফ ডিফেন্স স্টাফ। আমার সঙ্গে আলাপচারিতায় রয়েছেন আজকে কর্নেল আর কে শ্রীবাস্তব। কর্নেল শ্রীবাস্তব, জয় হিন্দ এন্ড ওয়েলকাম টু এলকে টিভি বাংলা। নমস্কার স্যার, অজিত দোভালের কি তাহলে আজকে একটু ডানাছাটা হলো? না, ওনাকে ফোকাস করতে হয়েছে। ওনাকে বলা হয়েছে কি ইউ বি প্লিজ ফোকাস অন দ্য স্ট্র্যাটেজিক টার্গেটস। অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি ওনার কাছে অনেকগুলো ছিল, ওটা শেয়ার করা হয়েছে। যেখানে আপনার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে একজন এডিশনাল ফর্মার র চিফকে আনা হয়েছে। বলা হয়েছে আপনারা নিজের মধ্যে কাজটা ডিভাইড করবেন। তার ফলে কি হবে, এখন যে আমাদের এনএসএ আছে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছেন মিস্টার অজিত ডোভাল, হি উইল ফোকাস অন দ্য স্ট্র্যাটেজিক টার্গেট অনলি, রাইট। এটা থেকে কি হবে, ওনার শক্তিটা আরো বেড়ে যাবে। এখন এডিশনাল রেসপন্সিবিলিটি, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ রেসপন্সিবিলিটি, লজিস্টিক রেসপন্সিবিলিটি, আরো মানে অনেকগুলো জিনিস, পাকিস্তান ছাড়া তো অনেকগুলো জিনিস চলছে যেখানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ইজ রিকোয়ার্ড, ওখানে উনি দেখবেন। তাহলে এই মুহূর্তে কি আমরা বলতে পারি যে বড় একটি প্রত্যাঘাতের গুটি সাজানো হচ্ছে ভারতের পক্ষ থেকে? ও তো অলরেডি হয়ে গেছে। আমরা দেখুন, যখন হামাস এন্ড ইসরায়েলের কথাটা আমরা দেখছিলাম এত দূরে, আমরা হয়তো 4000 কিলোমিটার দূরে, আমরা দূর থেকে আমরা যখন দেখছিলাম 7 অক্টোবর 2023-এ যখন হামাস অ্যাটাক করলো, ইসরায়েল টাইম নিচ্ছিল। কেন টাইম নিচ্ছিল আমরা বললাম ইসরায়েল কেন, ওরা তো বলছে আমরা 24/7 কোল্ড ডক্ট্রিন ওখানে চলতো, কি 1/3 ইজ রেডি, 1/3 ইজ টেকিং রেস্ট, 1/3 ইজ अगेन গেটিং রেডি ফর দিস। আমাদেরও ছিল একটা কোল্ড ডক্ট্রিন, রাইট। তখন আমাদের এটা আমরা বুঝতে পারিনি কি কেন ওরা 7 অক্টোবর 2023-এ হামাস ওদের উপর অ্যাটাক করলো, ওরা গিয়ে 13 তারিখে ওরা একটু
জেনারেল মোবিলাইজেশন এন্ড তারপরে 20 তারিখ ওরা অ্যাটাক মারলো। এখন আমরা ইন্ডিয়াতে বসে যখন পাকিস্তানের সঙ্গে হচ্ছে আমরা এখন ফিল করতে পারছি, উই ক্যান সেন্স। নাও স্যার, এখানে সুপার ক্যাবিনেটের আজকে একটি মিটিং বসে, নরেন্দ্র মোদীর চেয়ার করেছেন সেই মিটিং এ, সুপার ক্যাবিনেটের মিটিং। লাস্ট কবে বসেছিল এই সুপার ক্যাবিনেটের মিটিং? 2019। তারপর 2025 সুপার ক্যাবিনেটের মিটিং বসলো। এই সুপার ক্যাবিনেটের মিটিং কিন্তু যখন তখন যা ইচ্ছার জন্য বসে না। ইটস অনলি কল্ড when the national security is at stake. And the national security is definitely at stake right now, সেটা আমরা সবাই জানি। এখানে আমার কর্নেল শ্রীবাস্তবের কাছে প্রশ্ন, কর্নেল শ্রীবাস্তব স্যার, you've been an active member of the military intelligence, of the intelligence community. Ajit Doval ke, well, I shouldn't be saying it, but you know him. How closely you know him, I don't know, but you know him. উই রেড হিম। হ্যাঁ, চলিয়ে আমরা দেখেছি ওনাকে, ফিজিক্যাল দেখেছি, উনি কাজ করছেন ওটা দেখেছি, আমরা ফিল করতে পারি উনি কি কাজ করছেন। আর এই যে সুপার ক্যাবিনেট মিটিংটা করলেন ওরা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কেন করলো? বিকজ ইট ইজ এ সাইনার্জাইজ এফোর্ট অফ দ্য নেশন। যখন আমরা যুদ্ধে যাচ্ছি, পাকিস্তানকে ছোট করে আপনি ভাববেন না যে 6 ঘন্টা আমি বাম্প অফ করে দেবো, 1 সপ্তাহে শেষ করে দেবো, এটা এরকম যুদ্ধ হয় না, রাইট? এই যুদ্ধটার মধ্যে টাইম লাগবে, নাম্বার 1। এর মধ্যে কাইনেটিক যেটা আমরা যাবো, ফ্রিকশন আমরা বলি, দুটো রকমের ফ্রিকশন আছে, একটা গ্রাউন্ড ফ্রিকশন আছে আর একটা আপনার আছে ওদের কমব্যাট ফ্রিকশন আছে। গ্রাউন্ড ফ্রিকশনটা কি রকম? আপনি যদি 1971 যুদ্ধে তো আপনি সবকিছু দেখলেন, কতগুলো নদী আছে বাংলাদেশে, আর প্রত্যেকটা নদী একটা আমাদের জন্য অবস্টিকল ছিল, রাইট? ওটা আমরা বলি গ্রাউন্ড ফ্রিকশন। তো আপনি যখন পাকিস্তান দিকে তাকাবেন, অনেকগুলো গ্রাউন্ড ফ্রিকশন আছে, কত জায়গা ওদের নদী আছে, কত জায়গায় ওদের ক্যানাল আছে, কত জায়গায় আর্টিফিশিয়াল বাঁধ আছে, কতগুলো ওদের ডিফেন্সেস দাগ আছে। তো এটা ওরা একটা গ্রাউন্ড ফ্রিকশন আমাদেরকে দেবে। প্লাস ওদের যে ফৌজ আছে ওরাও তো আমাকে একটা দেবে, ওরকম তো ওরা ছেড়ে দেবে না। ইট ইজ নট 6 আওয়ার 7 আওয়ার যে কথা বলে যারা, কি আমরা 6 ঘন্টা যুদ্ধ করে নেবো, 7 ঘন্টা সিয়ালকোট, লাহোর আর করাচি বা যে কোনো জায়গায় ভাওয়ালপুর আর এসব জায়গায়, ভুল। তো এটা যে কনফ্লিক্ট যেটা তৈরি হবে, ওর মধ্যে আমাদের সবার পুরো নেশন উইল, নেশনের পাওয়ার, ওর মধ্যে সবাই জিনিসকে আমাদের দেখতে হবে। রেল হবে ওর মধ্যে, এয়ার হবে ওর মধ্যে, রাইট? ওর মধ্যে টেলিকমিউনিকেশন আছে, ওর মধ্যে আমাদের ফাইন্যান্স আছে, রাইট? ওর মধ্যে আমাদের জলের অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসপত্র আছে এবং অনেক প্ল্যানিং দরকার এই যুদ্ধকে প্রপারলি এক্সিকিউট করার জন্য। এবার এখানেই আমার একটা প্রশ্ন আপনাদের, আমি এই মুহূর্তে পাকিস্তানের ইনফরমেশন মিনিস্টারের একটি বক্তব্য শোনাবো। এ এক অদ্ভুত মশাই লোক, এ অদ্ভুত লোক, এ কোথা থেকে নাকি জানতে পেরেছে 36 ঘন্টার মধ্যে ভারত অ্যাটাক করবে, এবং আজ তড়িঘড়ি দুপুর 2:30টার সময় প্রেস কনফারেন্স ডেকে এই সমস্ত কিছু তিনি বলছেন। কেন? আন্তর্জাতিক সিম্পাথির জন্য? শুনুন পাকিস্তানের ইনফরমেশন মিনিস্টার তার এই অদ্ভুত আজগুবি ক্লেম। টেক আ লুক। पाकिस्तान के पास मुस्तनद इंटेलिजेंस इतलात हैं कि अगले 24 से 36 घंटों में पहलगाम वाक़े से जुड़े बेबुनियाद और खुद साफ़ इल्जामात को बुनियाद बनाकर भारत पाकिस्तान के खिलाफ फौजी कार्रवाई करने का इरादा रखता है। স্যার, মাই কোয়েশ্চেন ইজ, আমার প্রশ্ন একটাই, যদি ভয় মনের ভেতর এতই ভয়, তাহলে বারবার ভারতের পেছনে লাগতে আসা কেন? এটা 1990 থেকে ওদের যে জার্নাল গুলো ছিল, দে আর শর্ট সাইটেড জার্নাল। আমি পারভেজ মুশারফ পার্সোনালি আই লাইক দেম বিকজ হি ইজ এ গুড সোলজার, এজ এ ট্রু সোলজার পারভেজ মুশারফ ছিলেন জার্নাল, বাট হি ওয়াজ শর্ট সাইটেড। ওনার কাছে স্ট্র্যাটেজিক ভিশন ছিল না। যখন উনি কার্গিল করেছিলেন আর যে ইন্টারসেপ্ট পড়লাম আর পরে হিস্ট্রিটা পড়লাম 99-এ, উনিও মেনে নিলেন কি দিস ইট ওয়াজ এ স্ট্র্যাটেজিক ব্লান্ডার উইচ উই হ্যাভ ডান, রাইট? কিন্তু ওনার যে লিগেসিস গুলো আছে, এই যারা ইন্টেলিজেন্সে যারা চাকরি করেছে, যার মধ্যে এমআই আছে, DGMI অফ পাকিস্তান এন্ড DGISI পাকিস্তান, ওরা ভাবে যে দে রান দ্য কান্ট্রি। আর ওর মধ্যে ওর প্রোডাক্ট আছেন ইনি আসিম মুনির, DGISI ছিলেন পুলওয়ামা অ্যাটাকে, ওর আগে ছিলেন DGMI, আর ইনি ভেবেছিলেন যে ইনি সবকিছু জানেন। অ্যাকচুয়ালি হিজ এক্সিস্টেন্স ইজ আন্ডার থ্রেট ইন পাকিস্তান। এবার আমার বক্তব্য হচ্ছে যে সত্যি কি আমরা 36 ঘন্টার মধ্যে অ্যাটাক করব? নো, অ্যাবসলিউটলি নো, অ্যাবসলিউটলি নো। কিন্তু উনি কেন বলেছেন এটার কারণ আছে না। এন্টায়ার পাকিস্তানের একটা ডেপথটা কম আছে, জানেন? ওনার কাছে স্ট্র্যাটেজিক ডেপথ নেই। আর এই স্ট্র্যাটেজিক ডেপথ নেই, তাই জন্যই দে আর ওয়ারিড অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। পাকিস্তান অলওয়েজ একটা ওয়ারিড। আমাদের এসব কথা আলোচনা করা উচিত নয় এখানে, কেন যে আমরা যখন যে কথাটা বলি, ওদের স্ট্র্যাটেজিক উইকনেস যেটা আছে ওরা ওটা স্ট্রেংথেন করে না। এক্সাম্পল, ডিউরিং দ্য 1999 কার্গিল যুদ্ধের টাইমে আমরা বলেছিলাম যে নদার্ন এরিয়া যেটা আছে, যেটা গিলগিট বালতিস্তান এখন বলা হচ্ছে,
ওদের হিউম্যান রাইটস নেই, ওদের কাছে ইলেকট্রাল নেই, রিফর্ম নেই, ওদের এনএলআই নর্দার্ন এরিয়া লাইট ইনফ্যান্ট্রি যেটা আমরা বলতাম, ওদের কাছে কোনো Northern Light Infantry, Pak Northern Light Infantry। ওদের কোনো রেগুলার স্ট্যাটাস নেই। কিন্তু স্যার এই পাক নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রি তো 1999 কারগিলে আমাদের দ্রাস থেকে বাটালিক সমস্ত জায়গায় এসে কবজা করে বসেছিল। করেছিল ওরাই ফ্রন্ট লাইন। আমি ওনাদেরকে আমি নিজে ইন্টারোগেট করেছি, নায়াত আলী এন্ড আদার্স যারা এসেছিল, তো ওই সময় ওদের কিন্তু রেগুলার স্ট্যাটাস ছিল না। কিন্তু তারপর যুদ্ধের পর যেহেতু আমরা বারবার বললাম कि एनएलआई इज नॉट ए रेगुलर बटालियन, ओके रेगुलर করে দেওয়া হলো। তাহলে পাঞ্জাব, সিন্ধ, বালুচ, এফএফ ব্যাটালিয়ন যেটা চারটে ওদের রিজন বেস যেটা ছিল, যা ওখান থেকে ওরা তুলতো, এখন এনএলআই ওটা পঞ্চম আছে। তো আমরা কোনো একটা স্ট্র্যাটেজিক জিনিস আমরা আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই না, আমরাও চাই না, যেটা পাকিস্তান বুঝতে পারে আর ওটা স্ট্রেংথেন করে নেয়। তবে এটা আমি বলি ওদের দে ল্যাক দ্য স্ট্র্যাটেজিক ডেপথ, আর এটা বারবার উঠে গেছে আমাদের স্ট্র্যাটেজিক সার্কেলে যে পাকিস্তান ইজ মোর ভালনারেবল অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট দেন দ্য ইস্টার্ন ফ্রন্ট। ওদের যে বালুচিস্তানে যেটা হচ্ছে, তার সিস্টার্ন প্রভিন্স অফ দ্য ইরান আপনিও জানেন, তারপরে যেটা ডুরান্ড লাইন নিয়ে যে 10 লক্ষ লোককে উনি যে তাড়াচ্ছেন, বা তারিকে তালিবান পাকিস্তান বা ফেডারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবাল এরিয়া যেটা কথাটা হচ্ছে, যেখানে ওদের মৌলানা ফজলুর রহমান নিজে বলছেন যে ওদের ওখানে কোনো পুলিশ নেই, কোনো আর্মি নেই, কিছু নেই, ল অ্যান্ড অর্ডার নেই। তো ওদের যে স্ট্র্যাটেজিক ডেপথ গুলো কম হয়ে গেছে। প্লাস এই যে ইমরান খান, ওই ফ্যাক্টরটা আপনি প্লিজ ডিসকাউন্ট করবেন না। লাহোরে পাঞ্জাবি যে যারা আছে, যারা এখন বলছে যে তাহরিকে ইনসাফ পাকিস্তান, এই যে আপনার ইমরান খানকে জেলে পুড়িয়ে 20 to 30% লোক ওরা এখন পাকিস্তান আর্মি আগেনস্টে আছে। স্যার একটা ছবি দেখাবো এই মুহূর্তে, দেখুন ভারতীয় সেনা এই মুহূর্তে একেবারে তৈরি, উই আর রেডি টু স্ট্রাইক। কিন্তু এই টানা 6 দিন ধরে যে সিজ ফায়ার ভায়োলেশন করা হচ্ছে, and it is being done by the Pakistani side, they are the one provoking us, we are retaliating just, এই সিজ ফায়ার ভায়োলেশনের মতো ছ্যাবলামিটা কেন? দেখুন, সিজ ফায়ার ভায়োলেশন ওদেরকে করতেই হবে, বিকজ দুটো প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। হাউ দ্য জোশ অনলি? নো, হাউ দ্য জোশের কথা নয় এখানে। আমরা 22 তারিখের পর 25-26 তারিখ পর্যন্ত আমরা দেখলাম যেখানে যেখানে ওদের ভালনারেবিলিটি ছিল, কিংস বলি আমরা, কিংস মানে কোন জায়গায় ওদের মাটি আমাদের ভিতরে আছে, আর আমাদের কোন জায়গায় ওদের কাছে আছে। তো যখন ওদের আমাদের কাছে আছে, আমরা পেছন দিকে ওদের কাট করতে পারি আমরা। তো ওরা কি করলো, ভালনারেবল এরিয়া, ওদের ভালনারেবল পয়েন্টস আমরা বলি ডিফেন্সে, ফর ডিফেন্স এরিয়ায় যেখানে ওদের প্যারামিলিটারি ফোর্স ছিল, ওটা রিইনফোর্স করেছে ওরা, রাইট। আমরা দেখলাম কি পেছন থেকে ওদের রেগুলার আর্মি এসে আমাদের বিশেষ করে আপনার নিচের দিকে সাউথ অফ কাশ্মীরে, জম্মু রিজনে ওরা রিইনফোর্স করলো, মিরপুর, কোটলি, এটা বাগ, এই যে জায়গাগুলো আছে ওটা রিইনফোর্স করলো। কিন্তু 3 দিন পর আমরা কি এখন কি দেখছি, গতকাল কেন 36 আওয়ার্স বলছেন, ওদের যতগুলো স্ট্র্যাটেজিক অ্যাসেটস আছে, ওদের যতগুলো জিনিস, এয়ারক্রাফট, যত স্ট্র্যাটেজিক এয়ারক্রাফট ছিল, ওরা যারা ফ্রন্ট লাইন এয়ার বেসে বসেছিল, ওরা সব পেছনে চলে গেছে। ওরা চলে গেছে পাসনি মানে নেভাল বেস বলি, ওখানে ঢুকিয়ে দিয়েছে। কেন? ওরা এখন বুঝতে পারছে যে আমরা একটা এখন রাডার দিয়ে সুইপ করছি। তার মানে ওরা যদি কোনো একটা নতুন জিনিস করে, ওপর থেকেও দেখা যাচ্ছে, নিজেদেরও দেখা যাচ্ছে, উই আর ইন্টারফিয়ারিং উইথ দেয়ার অ্যাক্টিভিটিস। এখানে আজকে আরেকটি বক্তব্য শোনাবো, তাও আবার পাকিস্তানের এক মন্ত্রীর বক্তব্য, যারা আবার এই হিজবুল মুজাহিদিন এবং লস্করে তৈবা এরকম জঙ্গি, জৈশ মোহাম্মদের মতো যে জঙ্গি গোষ্ঠী আছে তাদেরও আড়াল করছে, টিআরএফ কেও আড়াল করছে, সেই বক্তব্য শোনাবো। पाकिस्तान के बिहाफ पे मेरे 2 इतराजात थे। एक, उसमें पहलगाम लिखा हुआ था सिर्फ, और दूसरा उसमें ब्लेम डाला गया था द रेजिस्टेंस फोरम। ये वो फोरम है कि जब 2019 में इसको हड़प किया गया, गैर कानूनी, जो कि हम नहीं मानते, वो बिल्कुल इलीगल है, तो उसके नतीजे में जम्मू एंड कश्मीर में एक फोरम बना जिसका नाम है द रेजिस्टेंस फोरम, और उस पे उसको कंडेम किया गया, उसको जिम्मेदार ठहराया गया उस प्रेस रिलीज में। तो मुझे आई, मैंने देखा, मैंने कहा ये एक्सेप्टेबल नहीं है। पहलगाम के साथ आपको लिखना पड़ेगा जम्मू एंड कश्मीर। मैंने कहा यहां हमें एविडेंस दिखाएं कि ये द रेजिस्टेंस फोरम ने, द टीआरएफ ने किया है, तो फिर हम इसको रहने देंगे, या उनकी ओनरशिप दिखा दें कि इन्होंने एक मीडिया में चला भी दिया कि उन्होंने ओन कर लिया, वो झूठा था। नहीं, ये नहीं है। तो उस पर करीबन हमारे जी 2.5 दिन लगे।
वी रिफ्यूज टू बज इन। मुझे बड़े बड़े कैपिटल से कॉलें आई कि देखे इस वक्त मैं कही नथिंग डूइंग, ये नहीं हो सकता, पाकिस्तान विल नॉट एक्सेप्ट। वो कहते हैं आप पे ब्लेम आएगा, प्रेस रिलीज नहीं हुई, इतना बड़ा वाकया हुआ, आपके जावर एक्सप्रेस भी ये आई थी, कंडेमनेशन की, टेररिस्ट एक्टिविटी को कंडेम किया गया था। मैंने कहा ये रेडी, बट प्लीज यू हैव टू पुट इन जम्मू एंड कश्मीर एंड हैव टू डिलीट दिस TRF। अल्लाह के फजल करम से जनाब चेयरमैन। আমার বক্তব্য খুব সহজ স্যার। হ্যাঁ আমি জানি ইনি পাগলের প্রলাপ বকছেন, বলবো He's talking utter and absolute bullcrap. But why are they so hell-bent on defending these terrorists? ইনি ইশাকদার, ইনি Foreign পাকিস্তানের Minister of ফরেন Pakistan. মিনিস্টার, ইনি পার্লামেন্টে কথা বলছে, সিনেট বলা হয় ওখানে। এনাকে আইএসআই এনাকে আসিম মনির পিছনে বম গুলি দিয়ে বলছেন করে দিন, নালে আপনার মন্ত্রিত্ব চলে যাবে। আজকে যে ইনি কিন্তু পাকিস্তানের আবার ডেপুটি পিএমও। ওদের আপনি যদি দেখেন ইলেকশন রেজাল্ট, এটা টোটালি রিগড, রাইট? ওখানে আপনি বলুন তো ফর্মার ডিজিএসআই কোথায়? ফর্মার ডিজিআই হ্যাজ বিন অ্যারেস্টেড, রাইট? এই আসিম মুনিরই নিজে লেফটেন্যান্ট জেনারেলকে অ্যারেস্ট করেছে, যেটা বাংলাদেশে হয়েছে 5 তারিখে। 5 তারিখে বাংলাদেশে ওই কি নাম ওয়াকুরুজ্জামান সেন করেছে, ডিজিএফআই কে গ্রেফতার করলো। কে তোমাকে পাওয়ার দিল? এই যে ইসলামিক স্টেটে যেটা আর্মি গুলো আছে, ওরা নিজেকে ভাবে যে আমরা উই আর দ্য মেকার্স অফ দ্য ফরচুন মেকার্স, আমরাই ওদের ভাগ্য বিধাতা, কিং মেকার্স, রাইট? ওখানে হলো, এখানে হচ্ছে। এর পেছনে তো পাকিস্তানের আর্মি বন্দুক নিয়ে আছে কি তোকে আমি সরিয়ে দেবো, তোকে আমি সরিয়ে। আপনি যদি ইলেকশন রেজাল্টটা দেখবেন, এরা বলছে, এরা বলতে হয়। আপনি তাই জন্য ডিফেন্স মিনিস্টারকে দেখুন আজকে কি করা হলো। ডিফেন্স মিনিস্টার বললো 30 বছর ধরে আপনি দেখালেন, উনি কেন অ্যাকসেপ্ট করলেন কি উই ওয়ার ডুইং ইট ফর দ্য ওয়েস্টার্ন কান্ট্রি? উনি জিয়াউল হকের কথা, তারপর বেনজির ভুট্টোর কথা, তালিবান ইজ এ প্রোডাক্ট অফ বেনজির ভুট্টো, রাইট? তো ও বলছে ওরা যারা আমাদের জন্য পাকিস্তান ইজ নো মোর এ ম্যাটার অফ ইন্টারেস্ট। পাকিস্তান এখন ওরা বুঝতে পেরেছে, আপনিও এখন বুঝতে পেরেছেন, আমাদের আজকের প্রবলেম নয়। We want to finish the Pakistan so that our generation, your children and their children, your grandchildren should not inherit a particular এরকম দেশ আমরা দিতে চাই, এরকম পরিবেশ দিতে চাই যেখানে ওদেরকে এরকম সন্তান, ওরা যদি পাহেলগামে যায় এনজয় করে আসবে। আমরা ওরকম সিচুয়েশন ওদেরকে দিতে চাই না যেখানে ওরা মারা যায়। তাই জন্য পাকিস্তানকে যখন সুইপ করা হচ্ছে, যখন আমাদের রাডার গুলো সুইপ, ব্রহ্মোসের আপনি দেখুন ওর রেঞ্জ কত আছে। ওরাও চাইনিজ একটা স্টাফ বের করেছে, আমি ওই স্টাডি জিনিসটা যাব না। তাই জন্য ওয়াকুরুজ্জামানকে বলছি, যিনি দালালি করলেন চাইনিজ গুডস গুলো, 31 ডিসেম্বর জেনারেল ওয়াকুরুজ্জামান নিজে প্রেস কনফারেন্সে বলেছেন কি চাইনিজ গুড গুলো খুব ভালো আর খুব সস্তা আছে, ওকে দেখানো হবে। এখন যে আমাদের জেনারেল ওয়াকুরুজ্জামান মানে আপনি বাংলাদেশ আর্মি চিফ, আর ওদের লেফটেন্যান্ট জেনারেল হাসান পিএসও আছেন, ওনাকে বলছি নিজে প্যান্টটা চেঞ্জ করে নিন। আর ওদের কোয়ার্টার মাস্টার জেনারেল যিনি ডিজি আইএসআই লোককে বললেন, আমরা যদি একটাও সেট ধরি তাহলে এই দুজনকে বলবো আমরা ছেড়ে দিন। আর এই যে আওয়ামী লীগের জামাই জেনারেল ওয়াকুরুজ্জামান আছেন, ওনাকে বলবো এনাফ, প্লিজ আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে, আপনি ছেড়ে দিন, রাইট? অন্যদের হাতের আপনি এটা দিন, সুযোগটা দিন, বিকজ এরা অনেকগুলো করলো। কেন ওই বাংলাদেশ বারবার আনছি? বিকজ বাংলাদেশের মধ্যে একটা দম্ভ ছিল। নর্থ ইস্ট আমাদের রিজন, আপনি জানেন, আপনি তো একটা বই লিখে নিলেন উইসপার অফ দ্য ড্রাগন, রাইট? ওর মধ্যে আপনি তো দেখেছেন, সবকিছু লিখেছেন আপনি। এর দম্ভ হয়ে গেছিল এদের কি আমরা নর্থ ইস্ট আর তারপরে উই আর দ্য মাস্টার অফ দ্য বে অফ বেঙ্গল। আপনি বলুন, আপনি তো এত এক্সপিরিয়েন্স ডিফেন্স জার্নালিস্ট আছেন, আপনার থেকে তো বেশি কেউ ডিফেন্স নেই, আপনি তো সব জায়গায় ঘুরলেন, আপনি তো সব জায়গায় নিজের চোখে দেখেছেন। এই বাংলাদেশ লোককে আমরা মেসেজ দিতে চাই, দেখবে পাকিস্তানের এই চাইনিজ ইকুইপমেন্টের কি হাল হচ্ছে। আমি যেটা খুব সহজভাবে বলতে পারি, নর্থ ইস্টে ইন মাই ট্রাভেলস ইন নর্থ ইস্ট, নাগাল্যান্ড হোক কিংবা মণিপুর হোক কিংবা সেটা মিজোরাম হোক, মেঘালয় হোক, টু সাম পয়েন্ট আসাম হোক, বাংলাদেশ হ্যাজ নাথিং টু ডু দেয়ার। Assam Rifles has very well protected the sovereignty of our northeastern borders. Very good. And যেটা বে অফ বেঙ্গল রিজিয়ন আছে, সেখানে এই মুহূর্তে we have our ships and we have them very safe and sound. আরে দুটো সেকেন্ড হ্যান্ড এটা চাইনিজ সাবমারিন এনে ইনি ইউনুসের মাথা খারাপ। উনি তো গতকাল না পরশুদিন বললেন আমি আর্মি জেনারেল নয়। আরে তোর নিতে জেনারেলকে বল না আমাদের সঙ্গে লড়াই করতে, দেখিয়ে দেবো। আপনি 2 ফ্রন্ট 3 ফ্রন্ট, এখন তো পাকিস্তান নিজে 3 ফ্রন্টে আছে, এটা সবাই বলছে। ওরা তো আইসোলেট হয়ে গেছে, ওয়েস্টার্ন ফ্রন্টে আইসোলেট। আমাদের দিকে শুধু একটা জিনিস বেঁচে গেছে, আপনার পিওকে ওখান থেকে যে সিপ্যাক আসছে চায়না পাকিস্তান ইকোনমি, ওটা ধ্বংস হয়ে যাবে। এবার স্যার জেনারেল আসিম মুনির, ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। এই জেনারেল আসিম মুনির প্রথমে উস্কানি দিচ্ছে, দ্বিজাতি তত্ত্ব বলছে, টু নেশন থিওরি বলছে, পাকিস্তানকে রীতিমতো উজ্জীবিত করার চেষ্টা করছে, কাশ্মীরকে জাগলার ভেন বলছে, অনেক কিছু বলছে, উস্কানি দিচ্ছে।
এই উস্কানি দেওয়ার ঠিক কয়েকদিন পর পেহেলগাঁওতে অ্যাটাক হচ্ছে, এবং তার ঠিক কয়েকদিন পর, যদিও আমরা উই ওয়ার দ্য ফার্স্ট ওয়ান্স টু সে ইট, আপনি এখানে ছিলেন, আমরা ডিসকভার করছি 42টা টেরর লঞ্চ প্যাড একেবারে পিওকে। ভেরি গুড। তারপর আমরা দেখতে পেলাম আবার, যেটা প্রথম দিন থেকে আমরা বলছিলাম, অনেকের বিশ্বাস হয়নি, কিন্তু পরবর্তীকালে গতকাল সবার বিশ্বাস হলো যে এই মুসা, হানিফ মুসা কিংবা হানিফ ফৌজি আদতে পাকিস্তানের প্লান্ট করা একটি এজেন্ট, আইএসআই এর প্লান্ট করা এজেন্ট, যে পাকিস্তান এসএসজি স্পেশাল সার্ভিসেস গ্রুপ কিংবা কমান্ডো গ্রুপ, যেটা সেই কমান্ডো গ্রুপের একজন কমান্ডো। তাই টিআরএফ, লস্করে তৈবা, জৈশ এ মোহাম্মদ এরা এখন সাইডলাইন। এখন তো কোথাও মনে হচ্ছে পাকিস্তান নিজে এগুলো করাচ্ছে, পাকিস্তান আর্মি ইজ বিহাইন্ড দিস, পাকিস্তান আইএসআই ইজ বিহাইন্ড দিস। তাহলে ওয়াই নট ওয়ার? দেখুন, আপনি একটা অনেক নাম ভুলে যাচ্ছেন, ওটা হি ইজ ইউর ফ্রেন্ড, আপনাকে ওনাকে কোয়েশ্চেন করতে হবে। তাসাবুর রানা, পাকিস্তান আর্মি নট ইউর ফ্রেন্ড, মতলব ইউ হ্যাভ টু গো এন্ড কোয়েশ্চেন ইন এ ফ্রেন্ডলি ম্যানার। আপনি তো ডিফেন্স করেসপন্ডেন্ট আছেন, আপনাকে তো জিজ্ঞেস করতে হবে তাসাবুর রানাকে। তাসাবুর রানা ইজ দ্য ক্যাপ্টেন অফ আর্মি মেডিকেল কোর, এএমসি স্যার, আপনাকে যেতে হবে, জিজ্ঞেস করুন তাসাবুর রানা আপনার যে আইএসআই সঙ্গে যে রিলেশন আছে। বিকজ আমাদের জার্নালিস্ট গুলো যারা আছে, আপনাদের মতন জার্নালিস্ট, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, দে হ্যাভ টু আস্ক হিম। They one day when he goes, he's produced in front of the court, আপনাদের ডিফেন্স করেসপন্ডেন্ট তো ওখানে যাবেন, আমরা তো যেতে পারবো না। দেন আপনারাই তো জিজ্ঞেস করবেন কি ভাইয়া তাসাবুর ভাই, তোমার যেটা আইএসআই লোক ছিল ওরা কোথায় আছে, কারা কারা ছিল, যারা লস্করে তয়বাতে ছিল, যারা আইএসআই তে ক্যাপ্টেন কর্নেলের নাম বলছো, ওটা তো আপনারা এক্সপ্লেইন করবেন। আপনি বলছেন যে আইএসআই রেগুলার আর্মি সোলজার্সদের, পাকিস্তান রেগুলার আর্মি সোলজার্সদের লস্কর, জৈশ এখানে পাঠায়। অ্যাবসলিউটলি, ওখানে তো অ্যাজ হ্যান্ডলার্স। আপনি দেখুন আপনার অ্যানালিসিস কত সুন্দর ভাবে, দেখো এটাই ভালো লাগে একটা ডিফেন্স করেসপন্ডেন্ট হয়ে কথা বলতে, বা আপনাদের মতন আপনি যা শো হোস্ট করছেন ওর মধ্যে আসলে আপনি বুঝতে পারেন ওদের কাছে কোনো এখন ক্যাচমেন্ট এরিয়া নেই, ওরা কোনো জায়গা থেকে ওরা নিয়ে আসতে হবে, ফ্যাক্টরি র ম্যাটেরিয়ালই নেই, কাশ্মীর থেকে লোক যাচ্ছে না, পাকিস্তানের লোক নেই, এটা তো আপনি নিজের আলোচনা করেছেন। তাহলে কোথায় থেকে আনবে? এই পাকিস্তান আর্মি একটা স্ট্রং আর্মি আছে, ওদের মধ্যে অনেকগুলো লোক অনেকগুলো কাণ্ড করে থাকে, কত লোক মাল্টিপল প্লুরাল ম্যারেজ করে, এটা একটা বিগেস্ট প্রবলেম ওখানে। প্লুরাল ম্যারেজ করার পর যখন ওটা রিপোর্টে ওরা পালিয়ে যায়, ও পালিয়ে যাওয়া ধরা হয়, ওরা জেলে যায়, জেলে যেরকম আমেরিকান পিকচার আপনি দেখেন, ওর মধ্যে আইএসআই লোক ওখানে গিয়ে বলে কি তুই যদি যাস ওখানে তোকে এতদিন থাকবি, আসার পর তোকে তোর কন্ডোন করবো, কোনো প্রবলেম থাকবে না, তোকে কমিশন দেবো। দ্যাট ইজ ওয়্যার ইউ আর টকিং অ্যাবাউট দিস আইএসআই। So এটাই আইএসআই এর মোডাস অপারেন্ডি, দিস ইজ হোয়াট ইউ হ্যাভ ডিসকভার্ড। স্যার আমি বলবো আপনি আবার একটা খোঁজ নিন, আপনি আরো ভালো আপনার থেকে, আপনি যা লিখতে পারেন আপনি তা বুঝতে পারেন, বিকজ আপনার কাছে ইউ আর এ ব্রিজ, আপনি একটা ব্রিজ আছে। ব্রিজ মতলব কি একটা সিভিলিয়ান, আমাদের একটা জনমানস আছে, আমাদের একটা ফৌজি আছে, আমরা কতগুলো জিনিস, ওরা কি চায়, পপুলেশন কি চায়, ওরা আমরা বলতে পারছি না, আর ওরা আমরা কি বলতে চাই ওটা বুঝতে পারছে না। আপনি আছেন দুদিকে, আপনি বুঝতে পারছেন कि आर्मी की बोलते चाहिए, आर्मी की चाय और एक सिविलियन रा की चाय, और ओर मध्य डिफेंस कॉरेस्पॉन्डेंट लाइक you are actually enough about me. What's India going to do right now? India is going to, they are following the strategy of Genghis Khan. Genghis Khan এর I'm very surprised because we are also watching. We are দেখুন, আমি আপনার মতনই ওয়াচ করছি, আমরা দেখছি কি জিনিয়াস যেটা বলি আমরা, এটা মিলিটারি প্ল্যানের জিনিয়াসটা এখন বেরোবে, কি ওরা কি করে টার্গেট সিলেকশন করলো, ওই টার্গেট সিলেকশনের উপরে কি করে ওরা প্রহার করলো, ওরা কি করে রিক্যাপচুরেট ওটা হতে দেবে না এটা দেখবে, তারপরে ওদের স্ট্র্যাটেজিক ক্যাবিনেটটা কি করে নষ্ট করলো, এসব জিনিস এখন হিস্ট্রি হবে। কিন্তু আমরা যেহেতু অনেকগুলো অ্যাডভাইজারি আপনার কাছেও এসছে, আমাদের কাছেও এসছে, আমরা ওটা বলতে পারছি না, রাইট? কিন্তু ইট ইজ শিওর স্যার দ্যাট আপনি একটা বিউটিফুল বই লিখতে পারবেন। গুড। তার মানে আবার একবার হয়তো আমার কলম চালাবার সময় আসবে, কারণ কিছু হোক না হোক পাকিস্তানকে আমরা যোগ্য জবাব দেব, খুব শিগগিরই দেব। ভারতীয় ফোর্সেস রেডি হচ্ছে, গুটি সাজাচ্ছে। পাকিস্তানের বলা 36 ঘন্টা হয়তো নয়, কিন্তু খুব শিগগিরই এর যোগ্য জবাব, পেহেলগাঁও হামলার যোগ্য জবাব ভারতীয় সেনা দেবে পাকিস্তানকে। আজ এখানেই শেষ করছি। কর্নেল শ্রীবাস্তব, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট, এন্ড জয় হিন্দ। আপনাদেরও বলে রাখি, ভালো থাকবেন, ভালো রাখবেন, চিন্তা করবেন না, পেহেলগাঁওয়ের বদলা আমরা নেব। আমাদের সেনা, আমাদের ফৌজ, আমাদের দেশ তৈরি। এবার সময় এসছে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার। জয় হিন্দ।